डॉक्टर राजेश कुमार प्राक्तन आईपीएस ऑफिसर जगद्दल विधानसभा केंद्र থেকে বিজেপি প্রার্থী। আমরা খুব ব্যস্ত সময়ে এমন একজন মানুষের কাছে এসেছি যিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে ৩৫ বছর সার্ভিস দিয়ে পলিটিক্সে জয়েন করেছেন। ডক্টর রাজেশ কুমার বিজেপির জগদ্দলের নতুন প্রার্থী। স্যার, মুখর বাংলাতে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে মুখর বাংলার যে খুব লোকপ্রিয় চ্যানেল আছে তার সকল দর্শকদেরকে আমি আমার শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। নমস্কার স্যার, ২১ সালে নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন। তখন ওখানে কোনো একটা কানেকশনে ওখানকার এসপির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল ম্যাডামের প্রার্থী হিসেবে, তাতে উনি কিছু অভিযোগ করেছিলেন। এসপি বলেছিলেন যে উর্দিতে দাগ লাগতে দেব না। আমি এসপির নাম এখন আমার অপ্রাসঙ্গিক, হ্যাঁ, দাগ লাগতে দেব না। তো উর্দি ৩৫ বছরের যে ওয়েট আর আপনার এখন যে ড্রেস কোড, সেটারও একটা ওয়েট আছে। কোনটা বেশি ভারী মনে হচ্ছে? কারণ এটা সদ্য পড়েছেন আর ওটা ৩৫ বছর আপনার অঙ্গে লাগানো। আমি আপনাকে বলি কি, দুটাই জনসেবা করার একটা প্ল্যাটফর্ম আছে। আমি প্রথম উর্দি পড়ে ইউপিএসসি পরীক্ষা পাস করে উর্দি পড়ে আমি সকল মানুষের সেবার মধ্যে নিজেকে লাগালাম। এবং তারপরে যখন আমি 31 জানুয়ারি 2026 অবসর নিলাম, তারপরে এখন আমি ধন্যবাদ দেব আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে, অমিত শাহ জি কে, শুভেন্দু অধিকারী জি কে, শ্রমিক ভট্টাচার্য জি কে, অন্যান্য যারা টপ লিডারশিপ আছে সকলকেই আমি ধন্যবাদ দিচ্ছি যে ওরা আমাকে একটা নতুন প্ল্যাটফর্মে আমার জনসেবা যে আছে কন্টিনিউ করার একটা সুযোগ আমাকে দিয়েছে। কিন্তু ওই উর্দিটায় ড্রেসটার ভীষণ ভারী, কারণ ওখানে আপনি কোনো ডিসক্রিমিনেশন করতে পারবেন না। তো এখানেও আপনি ডিসক্রিমিনেশন করতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু মানে পলিটিক্যাল যে 24 ঘন্টা সার্ভিস আর ওই সার্ভিস, দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? দুটাই দেখুন 24 ঘন্টা সার্ভিস আছে। পুলিশের সার্ভিস কিন্তু 10 to 5 জব নেই, 24 আওয়ার্স জব আছে। সবসময় আপনাকে মানুষের সেবার জন্য তৎপর থাকতে হবে। আর আমি তো মানে যেখানে যেখানে কাজ করেছি খুব এরকমই সিচুয়েশন ছিল যেখানে আর মানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। তো ইনিশিয়াল স্টেজে যখন আমরা এটা কাজ করলাম, এসপি ছিলাম তখন, কার কথা আপনাকে বলছি। তো এই সব জিনিসের মধ্যে মানে দুটাই একই ধরনেরই জিনিস আছে, এটা কন্টিনিউটি। একটু যদি স্কোপ দেন, দুটোতেই তো আপনি জিতলে ওথ নেবেন। ওখানেও আপনাকে ক্যাডারে যখন আপনি এসেছেন বেঙ্গল গার্ডের আগে ওথ নিতে হয়েছিল, কিন্তু এখানে সংবিধানের, এখানেও সংবিধান, দুটোই আছে। কোথাও যদি আপনার পার্টির কোনো চাপ আসে, সেখানে কি আপনি ওখানে যেভাবে পেরেছেন এখানে কি সেভাবে পারবেন? দেখুন, আমি তো আমাকে 2019-এর নির্বাচনে ইলেকশন কমিশন আমাকে সিপি করলো। 2021-এর লাস্ট ইলেকশনে আমাকে এডিজি ওয়েস্টার্ন জোন করলো, যেখানে নন্দীগ্রাম এডিশনাল ডিজিপি ইসি করলো। ইসি ইলেকশন কমিশন আমাকে করলো, নন্দীগ্রাম আমার আন্ডারেই পড়তো। তো দুবারই আমি ওই সৌভাগ্যশালী অফিসার আছি যেকে দুবারই কম্পালসারি ভোটিং এ বসানো হয়েছে ইলেকশন কমিশন পোস্টে পৌঁছানোর পরে। তো তারপরেও কিন্তু আমি মাথা নত করিনি। আমি স্বতন্ত্রতা সংগ্রাম সেনানী বাবার ছেলে। আমাকে গত 5 বছর 6 বছরের মধ্যে, ইভেন 7-8 বছরের মধ্যে পুলিশে কোনো পোস্টে আমাকে রাখা হলো না, সিভিল পোস্টিং এ বসানো হলো। তো এই সব জিনিসটা যারা করেছে, ওর আমরা তো দেখতে পাচ্ছি কি যারা চটি চাটা অফিসার আছে শুধু তাদেরকে ঠিক ঠিক জায়গায় বসাচ্ছে। আইপিএস এর মধ্যে, আইপিএস আইএস এর মধ্যে ভালো অফিসারদের কোনো অভাব নেই, তারা কাজ করে দেখাতে পারে, রুল অফ ল তারা রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি এখন শুধু চটি চাটা অফিসারদেরকেই কাজের পোস্টে বসানো হবে। তার জন্যই যে আপনি আইন শৃঙ্খলার যে অবনতি দেখছেন, আরজিকার ঘটনার মিসহ্যান্ডলিং হোক না, যে কোনো ভাবে আপনি যে মিসহ্যান্ডলিং দেখছেন, ওটা তো ওর জন্যই হচ্ছে। তো সেই জন্য কি আপনি ক্যাটে গেছিলেন? আমি তো কেটে গেলাম কি আমার যে প্রাপ্য আমাকে কনসিডার করতে হবে
কি আমি ডিজি পদে আমি আসতে পারি, তার জন্য আমি কেটে গেলাম। আমার অধিকারের জন্য আমি লড়াই করেছি, আমার অধিকারের জন্য লড়াই করেছি, এখন মানুষের অধিকারের জন্য লড়াই করব, আচ্ছা, এটা আমার ব্লাডের মধ্যে আছে। কিন্তু আপনাকে আমি একটা কমন প্রশ্ন সবাইকে করতে দেখেছি যে আপনার বন্ধুত্ব উইথ রাজীব কুমার, এবং আপনার মুখ থেকে এখন চটি চাটা বেরোচ্ছে, কিন্তু রাজীব কুমার কিন্তু কুলিং পিরিয়ড না নিয়ে সঙ্গে সঙ্গে বলতে গেলে লিফটে করে চলে গেছেন রাজ্যসভায় রুলিং পার্টির, মানে ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টির কৃপায়। আর আপনি কিন্তু আমাদের সেন্ট্রালে যারা প্রায় 14 বছরের বেশি 12-14 বছর রাজত্ব করছেন, তাদের নমিনেশনে আপনি কিন্তু ইলেকশনে লড়ে একটা জায়গায় আসার চেষ্টা করছেন। দুটোর মধ্যে আপনার অটুট বন্ধুত্ব। রাজীব কুমার এক ব্যাচের, খুব সম্ভবত 97-এ আপনি একদম তরুণ একজন অফিসার, হাওড়াতে অ্যাডিশনাল এসপি। রাজীব কুমার সাহেবকে আমার সৌভাগ্য হয়েছিল আপনার সঙ্গে একটা লিচুতলার গাছতলায় দাঁড়িয়ে গল্প করতে দেখতাম। এত বছর আগের কথা বলছি। সে বন্ধুত্ব যারা আপনার কথা বলে তারা কিন্তু স্বচক্ষে কতটা দেখেছে জানি না, কিন্তু আমি দেখেছি। এই যে আপনি একটা উদাহরণ দিলেন নাম না করে, যে চটি চাটা অফিসারদের এত বিতর্ক রাজীব কুমার সাহেবকে নিয়ে, কিন্তু সেই বিতর্কটাকে আরো বেশি শিলমোহর দিয়ে রাজ্যসভায় গেলেন, আর আপনি ইলেকশনে লড়ে একটা জায়গায় আসতে চাইছেন। দুটোর মধ্যে কোয়ালিটেটিভ তফাৎ। দেখুন, বন্ধুত্ব একটা জায়গা আছে আর জীবনের প্রায়োরিটি একটা অন্য জায়গা আছে। তো ওটা আমাদের বন্ধুত্ব, আমার শুভেচ্ছা সকলের সঙ্গেই আছে যারাও কাজ করছে। কিন্তু আমি একটাই জিনিস আপনাকে বলছি, প্রত্যেকের নিজের একটা যে ওরা চুজ করে নিজের ডেস্টিনিকে। তো উনি ওখানে গিয়েছেন, উনি একটা ভালো সেবার সুযোগ পাবেন, আমার শুভেচ্ছা ওনার সঙ্গে আছে। উনি সবসময় ভালো পোস্টিং পেয়েছেন, উনি সবসময় এটা করেছেন, কিন্তু আমরা তো এটাই দেখছি না। আপনার ইঙ্গিতটা কি রাজীব কুমারের উপর আমার বর্তায়? তো সকলকে নিয়ে ইঙ্গিত, যারা পাচ্ছে তারা কারা, আচ্ছা, যাদেরকে সাইডে বসাচ্ছে তারা কারা, মানে তো জনতা ইভ্যালুয়েট করবে। তো এটা মানে আপনার বন্ধুত্বে এই কথাগুলো উঠে আসেনি পার্সোনালি? নেই, ওটা ঠিক আছে। দেখুন, আমি বলছি জেনারেলি প্রত্যেক মানুষের একটা প্রেফারেন্স থাকে। তো কোন কত লেভেল অবধি সারেন্ডার করবে, কোন কত লেভেল অবধি যাবে, এটা প্রত্যেকের তো একটা। আপনাকেও যদি আমরা কোনো সময় ধরুন ইলেকশনে হার জিত আছে, কোনোভাবে যদি দেখি যে আপনিও রাজ্যসভায় যাচ্ছেন পরবর্তীকালে বা এমনিতেই, তো সেখানে সারেন্ডারের জন্য হবে না আপনার যোগ্যতা দেখুন, আজকে বিজেপির থেকে? অনেক কত অফিসার আছে যারা রুলিং পার্টির বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিতে পারে। আমি 2019-এর কথা আপনাকে বললাম, 2021-এর কথা বললাম, এবং 2017 থেকে কন্টিনিউয়াস 2026 অবধি সাইডে বসার কথাও বললাম। তো আমাকে যদি চটি চাটার অভ্যাস হতো তাহলে আমার খুব ভালো পোস্টিং হতো, আমাকে এরকম রিওয়ার্ড দেওয়া হতো। আমার তো সব ব্যাচমেটদেরকে পোস্টিং দিয়েছে, তো 2 বছরের এক্সটেনশন দিয়েছে। আই এম দ্য অনলি ওয়ান হু হ্যাজ বিন লেফট মানে আউট। আপনি বলছেন যে কোন তথ্য কমিশনার বা অন্য কিছু সবাইকে তো দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মানে আমরাও লাইনে নেই, তো কোনো কারণ তো আছে যে আমাদের প্রতি লাইকিং নেই। তো ওটা কি কারণ আছে? ভাই, চটি চাটলে লাইকিং হয়ে যাবে, না চাটলে লাইকিং হবে না। তবু আপনি মুখ থেকে আপনার বন্ধুত্বের স্বার্থে বলতে পারছেন না যে এত কন্ট্রোভার্সি রাজীব কুমার স্যারকে নিয়ে? ওনার কেরিয়ারটা কিন্তু শুরু হয়েছিল সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে, কিন্তু সেই আমলে কিন্তু ওনাকে পছন্দ করতো রুলিং পার্টি, দিদেন রুলিং পার্টি, কিন্তু এই রকম বিতর্ক কিন্তু উনি জড়াননি যতটা উনি তৃণমূল জমানায় জড়ালেন। তাহলে কি শুধু একটা পার্টি ইউজ করতে চায় কোনো অফিসারকে, নাকি অফিসারও ইউজড হতে চায়? দুটাই জিনিস আছে, আদারওয়াইজ তো হতে পারে না। যেটা সিপিএম জমানার সঙ্গে যদি আপনি তালি তো দু হাত দিয়েই বাজবে, এক হাত দিয়ে তো বাজবে না। আচ্ছা স্যার, আমি রাজীব কুমারের পর্ব আপাতত জানি না পরে আসবে কিনা। অশোক লাহিড়ী, আপনি যে সাবজেক্টের উপরে ডক্টরেট, আমাদের এত মানে শ্রদ্ধেয় অশোক লাহিড়ী বালুরঘাটের এমএলএ ছিলেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরের বোধহয় উপদেষ্টাও ছিলেন। অশোক লাহিড়ী জিতে এমএলএ হওয়ার পর এবছর কিন্তু উনি নমিনেশন পেলেন না। এটাকে আপনি মানে কি চোখে দেখবেন? এখন আমি তো সদ্য পলিটিক্সে আসলাম, কোন জিনিস কোন কারণে পার্টির কোন লোককে নিয়ে কি চিন্তা ভাবনা আছে, এটা যদি আমি একদম নতুন এন্ট্রেন্ট যদি আমি এসব কমেন্ট করতে শুরু করে দিই না জেনে, আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, উনি খুব গুণী লোক আছেন, আমি ওনার সামনে কিছুই নেই। তো এটা আমার এটা বলা, আর ওনার সম্বন্ধে পার্টির কি চিন্তা ভাবনা আছে, ওনাকে কি পরে করবে না করবে, বিকজ আপনি তো ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখছেন
হ্যাঁ। কি প্রত্যেককে ওরা কোনো না কোনো ভালো জায়গায় যাদের মধ্যে কিছু গুণ আছে ওদেরকে কাজে লাগে। কারণ উনি যখন 21-এ দাঁড়িয়েছিলেন আমরা ভেবেছিলাম যে উনি মানে একটা কোনো কারণে পশ্চিমবঙ্গের অর্থনীতির উপরে বড় একটা কাজ করতে পারবেন যদি পাওয়ারে আসতে পারে বিজেপি। তারপরেও তো তো সেটা পারবে। আসতে পারেনি বিজেপি, হয়তো সেইভাবে ভেবেছেন, কিন্তু কোনো পলিটিক্যাল লবিবাজিরও কি যেমন পুলিশে থাকে রুলিং পার্টির সঙ্গে একটা লবি, আপনি যে ইঙ্গিতটা দিলেন, পলিটিক্সেও কি লবিবাজি আছে? আমার আমার তো মানে এটা আপনি আইডিয়া একটা নেই। লবি করেন, আমি আরেকজন আমি আরেকটা খুব লবি, নতুন এইসব জিনিসের মানে জন্য, নাম্বার পলিটিক্সে। 1। নাম্বার 2, আমি একটা জিনিস জীবনে যেটা দেখেছি হুম। কি আপনি যেখানেও ভগবান কিন্তু অপরচুনিটি সব জায়গায় দেয় কিছু করার। আচ্ছা। আমরা যে জায়গা আছি ওখান থেকেই আমরা মানুষের সেবার মধ্যে নিজেকে লাগাতে পারি। আজকে আপনাকে আমি দেখুন 30 বছর ধরে আমি আপনাকে চিনি। আজকে আপনি মুখর বাংলায় টিভি চ্যানেলের মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা সুযোগ আছে। মানুষের কথা আপনি মানুষের কাছে তুলে ধরছেন। ঠিক। এটাও একটা সেবা আছে। হুম, যদি কোনো মানে পিঁপড়েরও একটা কাজ আছে, হাতিরও একটা কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ, তো সকলকে তো ভগবান কিছু না কিছু কাজ দিয়েছে ভালো কাজ। তো আমরা তো সেই হিসাবেই মানি আমি। আমি ভগবানের প্রতি আমার অটুট বিশ্বাস আছে। আর আমি জানি উনার মতো গুণী লোক সম্বন্ধে নিশ্চয়ই পার্টির কোনো চিন্তা ভাবনা আছে। কোনো জায়গায় তো এরকম আমি তো শুনিনি। আমি খুব মানে এইসব সকলের উপরে আমার কমেন্ট করা খুব মানে বিয়ন্ড এটা হয়ে যাবে। নলেজের বাইরে গিয়ে কথা ঠিক, বলা। আমি ঠিক, ওটা বলতে ঠিক। চাই না কিছু। স্যার ১৫ বছরে দুর্নীতি এই টিএমসি সরকারে। তো স্যার সেই ব্যাপারে নতুন করে পাবলিককে কিচ্ছু বলতে হবে না। কিন্তু এই যে আমি যদি এখন পড়তেও বসি না দুর্নীতিগুলো, সেইগুলোর সঙ্গে মেসি কাণ্ড আপনি জানেন যে যে কাণ্ডটা হয়েছে, আনন্দপুরের একটা অগ্নিকাণ্ড, বকটুই, বাজি কারখানার যে ম্যাসাকারগুলো, এই সব কিছুর সঙ্গে স্যার এনআইএ, সিবিআই, ইডি তদন্ত করে আজ পর্যন্ত কিছু একটা রেজাল্ট দিতে পারেনি, যেটাকে ইউপিএ 1 বা 2 সরকারের আমলে সুপ্রিম কোর্ট কেজ প্যারেড বলেছিল সিবিআই কে। পাবলিক হিসেবে স্যার আপনার থেকে জানতে চাই, আপনি যেহেতু এমন একটা মানে ন্যাশনাল সার্ভিসের সঙ্গে যুক্ত, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, সেখানে কেন ইডি সিবিআই এত কিছু পর, এমনকি আরজিকর নিয়েও একটা লাস্ট বিন্দুতে যেতে পারে না, যেখানে সারদা নারদা 2013 থেকে চলছে এতগুলো কেসে, এতগুলো, এমনকি এই অঞ্চলের কামারহাটি পুরসভার দুর্নীতি অব্দি একদম ওপেন পরিষ্কার, সেখানে বিধাননগরের এমএলএ কে আজ পর্যন্ত একটা ভালো করে মানে এনকোয়ারি করে তাকে ইন্টারোগেশনের সামনে ফেলতে পারেনি। এগুলো কি ভোটের সময় পাবলিক ইস্যু হবে না? আপনার মনে হয় যে বিজেপি তৃণমূল সেটিং তত্ত্ব, যেখানে বলা হচ্ছে যে ন্যাশনালে কম পড়লে মমতা ব্যানার্জি সাপোর্ট দিতে পারে, যদিও অন্য একটা এর মধ্যে আছে মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জি যে এই যে মানুষের পাবলিক পারসেপশন হয়ে গেছে যে কেন এজেন্সিগুলো ঠিক মতন ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পারছে না, এটা আপনার মুখে একটু অন্যরকমের উত্তর শুনতে চাইছি, মানে সৎ উত্তর। নেই, আমি আপনাকে বলি দেখুন, ইনভেস্টিগেশন আমরাও তো ইনভেস্টিগেশন হ্যাঁ, করেছি। হ্যাঁ, তো ইনভেস্টিগেশনের কাজটা ইনভেস্টিগেশন এজেন্সির উপরে ছাড়া সব থেকে ভালো আছে। ছেড়েই তো রাখা নাম্বার হয়েছে 1। স্যার। নাম্বার 2, তার ইভ্যালুয়েট করার জন্য কোর্ট আছে, বিকজ ম্যাক্সিমাম কেসেস কোর্ট, যেটা আছে কোর্ট মনিটরিং হ্যাঁ, আছে। মনিটরি আছে। তো আমাদের তো যেমন আজকে এসআইআর এর ব্যাপারেও কোর্ট মনিটরিং হ্যাঁ, চলছে, হ্যাঁ, জাজেসরা বসছে। হ্যাঁ, আমাদেরকে একটা জায়গায় শ্রদ্ধা রাখতে হবে কি হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে জাস্টিস হবে। এবং যে এজেন্সিগুলো ইনভেস্টিগেট করছে তারপরে আপনারা হচ্ছেন যারা চেক এন্ড ব্যালেন্সটাকে বজায় রাখেন, হ্যাঁ, কি আপনি মানুষের কথা তুলে ধরছেন। হ্যাঁ, তো আমার মনে হয় কি ওরা নিজের কাজ করুক, কোর্টের মনিটরিং হোক, আর আপনিও যেভাবে মানুষের সাবজেক্টটা নিয়ে যাচ্ছেন, এটা সব জায়গায় আপনারা যখন নিয়ে যাবেন তো নিশ্চয়ই যে এজেন্সি যদি কোনো এরকম থাকে, আমি হ্যাঁ, জানি না, হ্যাঁ, বিকজ কোনো তথ্য না জেনে কিছু বলা আমার প্রতিও আমার পক্ষেও এটা ঠিক হবে না, হুম, কি কোনটা কেসে কি অ্যারেস্ট হয়েছে না হয়েছে, কত রেড হয়েছে, আমি এই মুহূর্তে ওটা মানে বলতে পারবো না। তাও যদি কোনো জায়গায় দ্রুতগতি না থাকে হুম, তাহলে এটা কন্টিনিউয়াসলি চেষ্টা করে আপনার যেভাবে আনছেন ওটা আনা উচিত। হুম। এবং কোর্ট মনিটরিং যেভাবে চলছে আমার মনে হয় কি আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ের মধ্যে বাকি ন্যায়ালয়দের মধ্যে আমাদের অটুট আস্থা আছে, ওরা নিশ্চয়ই দেখবে, বিকজ ওরা তো কোনো জিনিসের স্যার ঢিলামি বরদাস্ত করবে না। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেভাবে ইসিআই এর আন্ডারে থাকা সর্বোচ্চ আইএস অফিসার যে আমাদের আছেন তাকে অবধি অ্যাকাউন্টেবল করছেন, কিন্তু ইসিআই কি দেখছে? ইসিআই তো আপনার মতন মানুষদের বারবার ইউজ করেছে ভোটের সময়, কিন্তু ভোটের সময় মানে বসিয়েছে, যা নিরপেক্ষ
নিরপেক্ষতার স্বার্থে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এবছরে যাদের ডিজি করা হয়েছে, যাদের চিফ সেক্রেটারি করা হয়েছে, তাদেরকে মানে যেভাবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি সহ অ্যাকাউন্টেবল করছেন, তাদের উত্তরগুলো অনেক দুর্বল। সেক্ষেত্রে ইসিআই কি আবার নতুন স্টেপ নিয়ে অফিসার বদলাতে পারে না, যে এদেরকে দিয়ে হবে না সঠিক ভোটের দিনের যে অশান্তি? দেখুন, আমি এটা জানি হুম কি ইসিআই এবার হুম যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, হুম সুস্থ ফ্রি এন্ড ফেয়ার পোল করানোর জন্য হুম ওরা যতটুকু সম্ভব সব চেষ্টা ওরা করছে। হুম তো আমি যত ইনফরমেশন ওদের কাছে আছে, আমরা তো দেখছি কি এত ভালো ডিসিশন তো হয়তো কোনোবারই এরকম হয়নি। হুম হুম তো আমরা এটাই আশা করি, দেখুন ওদের কাছে ভালো ইনফরমেশন এবং আরো ইনফরমেশন হবে। হুম আমরা হয়তো এক পোর্শন অফ দি ইনফরমেশন নিয়ে কিছু বক্তব্য রাখবো, হুম কিন্তু ওদের কাছে তো 360 ডিগ্রি অফ ইনফরমেশন আছে। হুম তো ওটা ওরা নিশ্চয়ই ওটা কাজে লাগাবে, এবং যেই জিনিসটা করার দরকার, আমার কিন্তু ইলেকশন কমিশনের যোগ্যতার উপরে দীর্ঘ বিশ্বাস আছে যে তারা কিন্তু ওই জিনিসটা করবে। স্যার, পোস্ট পোল ভায়োলেন্স 2021-এ যেভাবে আমরা দেখেছি, এবং তাতে বেশিরভাগ বিজেপি কর্মী মানে বাড়ি থেকে ছাড়া হয়েছে, খুন হয়েছে। এই পোস্ট পোল ভায়োলেন্স যে এবছরও হবে না, কারণ ইসিআই এর এখতিয়ারটা যখন চলে যায় স্যার, তখন নিচু তলার যে কর্মী থাকে, যারা সব থেকে বেশি তৃণমূলের কাছে থ্রেট হয়ে যায়, অপোনেন্ট পার্টি, তাদের যে দুর্দশা স্যার। 5 জাজ বেঞ্চ হাইকোর্টের যে রায়টা দিয়েছিল 21-এর পর, যে এখানে শাসকের আইনের শাসন নেই, এবার যদি সেটা অ্যাকশন রিপ্লে হয়, তখন ইসিআই তো চলে যায় স্যার। এক্ষেত্রে কি আপনাকে এক্সট্রা প্রশ্ন করব যে পুলিশ রিফর্মে এটাও কি আসা উচিত না, যে ইসিআই একটা বারবার হুমকি আসছে রুলিং পার্টির থেকে, যে 1.5 মাস পর আমাদের কাছেই তোমাদের ফিরে আসতে হবে, অফিসারদের বলো যাই বলো। এই পুরো ব্যাপারটায় যে নিচু তলার কর্মী বলুন, সমর্থক বলুন, ভোটার বলুন, তাদের কি হবে? দেখুন, এটা তো সকালেই সাফার করেছে, আমি তো আপনাকে আমার কথাও বললাম। হ্যাঁ ইভেন আমি কিভাবে সাফার করলাম, হ্যাঁ আমি যখন জগদ্দলে প্রত্যেক এরিয়াতে যাচ্ছি, হ্যাঁ কিভাবে মানুষকে খুন করা হয়েছে, হুম কিভাবে ঘরে ভাঙচুর করা হয়েছে, হুম ও তো অত্যাচার, মানে তার সীমা লঙ্ঘন করে অত্যাচার করা হুম হয়েছে। এই তারপরেও লোকজন কিন্তু ওই লড়াইতে লেগে আছে। হুম এবার ভাগ্যিস যেটা সব থেকে ভালো জিনিস যেটা হতে যাচ্ছে, কি এই সরকার আর ফিরছে না। তো এই জন্যে এটা স্যার আপনার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট, কিন্তু স্যার মানুষকে যদি প্র্যাকটিক্যালি ভুগতে হয়, কারণ যেভাবে আপনার ওপিনিয়ন পোলগুলো বেরোয়, ওগুলো কিন্তু আজকাল মোটিভেটেড। ওপিনিয়ন পোলগুলো আগের থেকে দেখাতে শুরু করে, সেটা পরবর্তীকালে ভুল প্রমাণ হোক না হোক, মানুষের সাইকিতে একটা কাজ করে। তো সেখানে যখন একটা 15 বছরের সরকার এইভাবে থ্রেট দিচ্ছে, 34 বছর পলিটিক্যালি থ্রেট দিচ্ছে, 34 বছর আমরা দেখেছি এক রকমের গেছে, 15 বছর আরেক রকম ভাবে যাচ্ছে। সেক্ষেত্রে পোস্ট পোল ভায়োলেন্স কিন্তু একটা কনসেপ্ট, একটা কয়েনেজ হিসেবে উঠে এসছে পশ্চিমবঙ্গের পলিটিক্সে। আমরা কোনোদিন শুনিনি এইভাবে পোস্ট পোল ভায়োলেন্স একটা, সেটাও কিন্তু হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বা হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন, সবার নজরদারিতে হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কিচ্ছু আমরা পাইনি। আজকে এখন মানিকতলার মধ্যে জায়গায় যে অভিজিৎ মারা গেল, তার দাদা এখনো লড়াই করছে, সিবিআই হ্যাঁদর ব্যাদর, এখানে এমএলএ অব্দি অভিযুক্ত। কিন্তু স্যার আলটিমেটলি যারা ভোটার, যারা সমর্থক, যারা আপনাদের জন্য এতটা নিচু তলায় লড়াই করে, তাদের প্রোটেকশনে আপনারা ভোটের পর কি করবেন? নেই, ভোটের পর তো আমি আপনাকে বলছি, নাম্বার ওয়ান, এবার সরকার পাল্টাতে যাচ্ছে। হুম আর আমার তো যে এখানে অত্যাচারকে যেভাবে আমি দেখেছি, হুম হুম আমার নতুন সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে একটাই ডিমান্ড থাকবে, হুম যে আমাদেরকে একটা লোকতন্ত্র রক্ষা সেনানী সম্মান পেনশন আমাদেরকে চালু করতে হবে। যে বাড়িতে লোক মারা গেছে হুম এবং যে বাড়িতে লোক ব্যাডলি ইনজার্ড হয়েছে, তাদের জন্য এই স্কিমটা আমরা চালু করব। আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট রাখবো, আমি হুম জানি না হুম কি হবে না হবে, কিন্তু হুম জগদ্দলে যে ধরনের অত্যাচার আমি দেখেছি, হুম ওটা দেখে আমার মনে হয় পশ্চিমবঙ্গে যত পোস্ট পোল ভায়োলেন্স আমরা দেখেছিলাম হুম টিভিতে, হুম জগদ্দলে তো আমি প্রত্যক্ষ এখানে দেখলাম কার কার বাড়িতে কি কি হয়েছে। হুম তো এর জন্য আমরা এটা, মানে এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে, আর আমরা তার উপরে কাজ করব যারা সফর করেছে। কারণ দেখুন, পরিবর্তন করতে গেলে অনেক সফর করতে হয়েছে, তাও কিন্তু আমাদের কার্যকর্তাদের যা উৎসাহ আছে, হুম হুম ওদের মধ্যে যা মোটিভেশন আছে, ওটা দেখার মতো আছে। হুম ওটা আমি বলছি, আজকে পার্টি যে জিততে যাচ্ছে, হুম হুম ওটা তাদের ত্যাগ, তপস্যা, বলিদান, তার জন্যই আমরা কিন্তু আজকে পার্টি পাওয়ারে আসবে। ওর মধ্যে অনেক বড় বলিদান আমাদের কার্যকর্তাদের আছে। স্যার, এবার একটা অন্য রকমের প্রশ্ন করছি, যে আপনাকে বারবার
ডেপুটেশনে আমরা দেখেছি যারা আইএএস এর যে কাজগুলো সেইগুলো আপনি সেই রকম আপনি নিজেও বললেন যে সেরকম জায়গায় আপনার ট্রান্সফার হয়, আপনি নিজে থেকে গেছেন, নাহলে আপনাকে পাঠানো হয়েছে। আমার একটা খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আইএএস দের যদি আপনাদের ক্যাডারে এরকম ডেপুটেশনে পাঠানো হয় যে অমুক জোনে গিয়ে ডিজিগিরি করো বা সিপিগিরি করো, সেটা কি সম্ভব স্যার? বারবার আপনাকে সিভিল সার্ভিসের এই পোস্টগুলোতে আমরা দেখেছি, সেটা নানান রকম ডিপার্টমেন্টে, সেটা কি উল্টো দিকটাও হয় যে ওদের আইএএস দেরও এদিকে নিয়ে আসা যায়? আইপিএস এখন এখন অব্দি আমরা এরকম দেখিনি, কিন্তু আইআরএস অফিসার অনেক সিবিআই তে গিয়েছে, ডিআইজি হয়েছে, আচ্ছা আইজি হয়েছে, আচ্ছা জয়েন্ট ডাইরেক্টর হয়েছে। হ্যাঁ কারণ কি ওখানে যে ইনভেস্টিগেশন আছে সেরকম আছে, ইডি তে অনেক আইআরএস অফিসার আচ্ছা আছে। আচ্ছা তো এটা উল্টো দিকেও হচ্ছে, আচ্ছা আইএস অফিসাররা ইডির বস হয়েছে। আচ্ছা। তো ওটা তো মানে দেখুন গভর্নমেন্ট কাকে যোগ্য মনে কিন্তু স্যার করবে। আইপিএস এর একটা স্পেশাল ট্রেনিং থাকে কিছু, একদম সেইটা একদম সেই ওটা মানুষটাকে ওটা যে যখন ইউনিফর্ম পরা, হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু ওদের এটা হ্যাঁ আছে, যেহেতু হ্যাঁ ইউনিফর্ম সার্ভিস আছে এটা। হ্যাঁ হ্যাঁ তো এর জন্য আমরা এরকমই দেখেছি, আর আমাদেরকেও তো মানে পানিশমেন্ট হিসাবে পাঠানো হয়েছে অনেক জায়গায়। স্যার আমরা দেখেছি এখন এই ইসি যে বসালেন শিলিগুড়িতে এডিজি হিসেবে, ওনাকে অনেক দিন রেখে দেওয়া হয়েছিল কম্পালসারি ওয়েটিং এ একদম। এটাই তো কম্পালসারি ওয়েটিং এ সবাইকে ওদেরকেই তো ইলেকশন কমিশন আবার ইউজ করছে, হুম, তারপরেও অফিসাররা খুব ভালো কাজ করছে। ইভেন আমি তো আপনাকে বলছি কি আমার অবসরের ডেট ছিল 31 জানুয়ারি 2026, হ্যাঁ হ্যাঁ আমার মাত্র 5 ওয়ার্কিং ডে বাকি, হুম, অনলি 5 ওয়ার্কিং ডে, তার মধ্যে আমাকে আবার বদলি করা হলো পানিশমেন্ট করার জন্য, কি আমরা এটাও আবার করতে পারি। আবার আমাকে কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রিন্সিপাল সেক্রেটারি করে, এমনিও মানে কোনো কাজ দু জায়গায় নেই যেখানে আমাকে হুম, রেখেছিল, হুম, হুম, কিন্তু তার মধ্যেও কি আমরা কি করে তোমাকে আগে বর্স্ট থেকে বর্স্ট দিতে পারি হ্যাঁ হ্যাঁ তোমার অবসর নেওয়ার আগে, হ্যাঁ ওটাও দেখানোর চেষ্টা করেছে। কিন্তু এটা তো আমরা দেখলাম কি ঠিক আছে, হুম। তোমরা কত অত্যাচার করতে পারো করো, আমরাও দেখবো। স্যার জগদ্দল কেন আপনাকে সিলেক্ট করার ক্ষেত্রে? কি এখানে বাহুবলী যেটা খুব কমন ফ্যাক্টর, নাকি এখানে জেতার পরে আপনি পুলিশিংটাকে চাপে রেখে করতে পারবেন? কি কারণে জগদ্দল আপনার জন্য? দেখুন খুব বা পরিষ্কার এখানে আছে, হিন্দিভাষী মানুষ বেশি? এখানে 90% বাংলা স্পিকিং মানুষ আছে, আচ্ছা তো এই জন্য এই জিনিসটা একদম অভিযোগ ঠিক নেই। হুম সেকেন্ড হচ্ছে কি এখানে প্রথম এটা খুব ডিস্টার্ব জায়গা আছে, হুম হুম পার্টি ডিসাইড করে কোন লোককে কোথায় ব্যবহার করবে। কিন্তু হুম আমি আপনাকে বলতে পারি, হুম আমি আজকে দিন এটা মনে করছি মানুষের দুঃখ দর্দটা দেখে, হুম কি যদি আমি এই সুযোগটা পাবো কি আমি এদের জন্য কাজ করতে পারি, আজকে দিন আমি আমার এটা চিন্তা ভাবনা আছে কি 294 প্রার্থীদের মধ্যে হুম যদি সব থেকে ভাগ্যশালী কেউ ক্যান্ডিডেট আছে, হুম। সেটা হচ্ছে আমি, যাকে জগদ্দল থেকে প্রেজেন্টেশন টিকিট দিয়েছে। স্যার সিঙ্গুরে এসে মোদিজি কিন্তু শিল্পের কথা বলেননি। জগদ্দলের কলকারখানা যদি আপনি যেতেন, কিছু উন্নতি হবে? আমি তো যাচ্ছি তো ওখানে, শ্রমিকদের সঙ্গে মিটিং হয়েছে, আচ্ছা বাইরে গেটে ওদের সঙ্গে মিট করেছি, কত কলকারখানা বন্ধ হয়ে গেছে, হুম হুম কত সরকারি বেসরকারি কর্মসংস্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, হুম। বাচ্চাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বাইরে যেতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাস্তা হাল বেহাল আছে, হ্যাঁ। খাবার জলের কোনো প্রায়োরিটি কি ব্যবস্থা হবে নেই। আপনার? মানে এটাই রাস্তা ঠিক করতে হবে, ড্রেনেজ সিস্টেম একদম চকড আছে, সব জায়গা মশা টোসা হয়ে একদম আচ্ছা ভর্তি, হাহাকার জল, বৃষ্টির কালে হাঁটু থেকে উপর কামর অব্দি জল হয়ে যাচ্ছে, মানুষ চলতে পারছে না, হুম এরকম অবস্থা হুম এরা করে রেখেছে। তারপরে খাবার জলের কোনো মানে হ্যান্ডপাম্প আছে তো জল বেরোচ্ছে না, হুম বাড়ির কলের মধ্যে জল আসছে না। হুম এখানে 1200 লোক এখন অব্দি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি, এ তো টালির বাড়ি সব জায়গা হয়ে আছে, হুম এইসব হয়ে আছে, মানুষকে কোনো মতোই, বিকজ ও তো কাটমানি ওর এসব না হলে, হুম ওরা তো তোলাবাজি থেকে আরম্ভ করে যেসব জিনিসটা চলছে, পয়সা না দিলে কাউকে ইভেন কন্যাশ্রীও নিতে দেবে না, কাউকে এটা লক্ষ্মীর ভান্ডারও নিতে দেবে না, সব জায়গায় এদের কাটমানি ফিক্স আছে, রাশনে হোক সব জায়গায় দুর্নীতিগ্রস্ত সরকার আছে এটা। হ্যাঁ তো এরা তো কাটমানি ছাড়া কাজ করে না, তো মানুষকে কিছুই পেতে দিচ্ছে না, আয়ুষ্মান ভারত পেতে দিচ্ছে না, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার লাভ পেতে দিচ্ছে না, যত ধরনের ভারত সরকারের স্কিম আছে, কৃষক সম্মান, বৃদ্ধাবস্থা পেনশন, হুম या যত স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে যেটা বাকি অন্য স্টেটে চালু আছে, হুম যেখানে মানুষ লাভ পাচ্ছে, কোথায় গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, বাইরে কোথায় গিয়েছে তো আয়ুষ্মান ভারতের লাভ পেতে পারে, ওটা আমাদের এখানে নেই। এইসব জিনিসটা আমরা মানুষের কাছে নিয়ে যাব, প্লাস যে কর্মসংস্থান 7,000 থেকে বেশি কোম্পানিগুলো এখান থেকে চলে গেছে, 18,000 থেকে বেশি যে ছোটা মঝোলা উদ্যোগ যারা আছে, হ্যাঁ ছোটা হ্যাঁ লঘু উদ্যোগ যে আছে, হুম ও মানে ওগুলো চলে গেছে এখান স্মল থেকে, স্কেল স্মল স্কেল হুম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, হুম কত লক্ষ লক্ষ কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, 4.5 লাখ শূন্য পদ আছে এখানে, যেখানে ভর্তি কোনো কারণ মানে হচ্ছে, যেখানে ভর্তি ওখানে আপনার তো এসএসসি এসব দেখলেন হুম। কিভাবে শুধু ঘুষ খেয়ে টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কত লোকের ভাগ্য স্যার ঝুলে এগুলো তো আছে। আমরা জানি, কিন্তু 294টা আসনে
আমাদের সিএম প্রার্থী হিসেবে বলছেন আমি আছি, কিন্তু তার এজেন্ট হিসেবে সোমনাথ শ্যাম আছেন, যিনি হার্ডকোর পলিটিশিয়ান। সেক্ষেত্রে আপনার মতন এরকম একটা মানে সার্ভিস থেকে সদ্য সেখানে ক্যাডার বেসড যে পার্টি, সেইখানে একটা রিজিওনাল পার্টি তৃণমূল, কিন্তু তাদের টাকা দেখা যাচ্ছে ইলেকট্রাল বন্ডে কোনো অংশে কম নেই। আর বিজেপি বিশ্বের সব থেকে বড় একটা সংগঠন, তার ইলেকট্রাল বন্ডের টাকাও অনেকটা আছে। সেই মাঝখানে আপনি কিভাবে পলিটিক্যাল লড়াইটা দেবেন, যেহেতু আপনি একটা সিভিল সার্ভিস থেকে এসছেন, আপনি সোমনাথ শ্যামের মতন অতখানি পলিটিক্যাল ক্যারেক্টার নন, সেই ক্ষেত্রে একটু দেখুন, একটা জিনিস আছে, মানুষ কাউকে ইলেক্ট করে কেন, যে আমরা এখানে কিছু পরিষেবা পাবো, তারা উনি আমাদের হয়ে কাজ করবেন। আমি যেটা দেখছি গত 5 বছর 15 বছরেই কিছু হয়নি, কিন্তু গত 5 বছরের মধ্যে সব জিনিস বেহাল আছে। সব জায়গায় কারখানাগুলোতে চুরি ছিনতাই কিন্তু চলছে। স্যার ভাতা আছে, ভাতা দিয়ে মানুষ ভাত চায়, ভাতা নয়। ভাতা সেটা তো মানুষ চাকরি চায়, ভাতা নয়। ভাতাটাকেও যে এটা মানুষ ভাওতা উড়িয়ে আছে, দিতে পারছে না। আর মানুষ সব বুঝে। দেখুন, এটা আপনাকে বলি, যেটা বলা যায় না, ভক্স পপুলি ভক্স দেই, দ্য ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। আমরা তো গ্রাউন্ডে যাচ্ছি, আপনিও গ্রাউন্ডে গিয়ে মানুষের কথা শুনে আসুন। মানুষ যে কথা বলছে, যে জিনিসটা ওনার মনের মধ্যে সেটা চলছে, রিফ্লেক্টেড হবে ওটা ভোটের দিন। রিফ্লেক্টেড হবে। স্যার আমরা আমি লাস্ট পরিষ্কারভাবে প্রশ্ন বুঝতে আপনাকে পারছি। করব স্যার, ইলেকশনে হার জিত আছে, কিন্তু আপনি 35 বছর লম্বা রেস করেছিলেন সিভিল সার্ভিসে, আর পলিটিক্যাল যে কেরিয়ার আপনার, সেখানেও কি আপনি লম্বা রেসের ঘোড়া নাকি অন্য কিছু? দেখুন, আমি শুধু ভোটের সময় আপনাকে দেখা যাবে? কোনো ক্যারিয়ার বানানোর জন্য এখানে আসিনি, নাম্বার 1। নাম্বার 2, আমি সেবা করার জন্য এসেছি। আমি সেবার সুযোগ পেতে থাকবো। আমাকে যেভাবে পার্টি ইউজ করতে চাইবে তারা ইউজ করবে। আমি কিন্তু সেবার মধ্যে থাকতে চাই। আমাকে কোনো ক্যারিয়ার আর বানাতে হবে না। ভগবান আমার উপরে অনেক কৃপা করেছে, আমাকে অনেক দিয়েছে, আর আমি মোর দেন স্যাটিসফাইড। আমি খুব ছোট পরিবারে জন্মেছি, গ্রামে জন্মেছি, ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করিনি জীবনে। তো ওখান থেকে উঠে যখন এখানে অবধি করে দিয়েছে, আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানালো, পোস্ট অ্যাকাউন্টেন্ট বানালো, পিএইচডি করলাম, এমবিএ করলাম, আইপিএস হলাম। এত কৃপা ও করেছে, তো আমার সম্বন্ধে ওনার কি প্ল্যানিং আছে আগে থেকেই ওনার সব ঠিক করা আছে। আমি সেবার মধ্যে লেগে স্যারকে ধন্যবাদ জানাবো, এবং স্যারের এই হেকটিক শিডিউলের মধ্যে যে উনি আমার ছোট্ট প্ল্যাটফর্মে এতটা সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। নমস্কার, ধন্যবাদ।